নমস্কার। আজকে আমাদের আলোচনা গণসঙ্গীত নিয়ে। আসলে গণসঙ্গীত হচ্ছে মানুষকে উজ্জীবিত করার গান। সেই অর্থে রবীন্দ্রনাথের গান, নজরুলের গান বা চারণ কবি মুকুন্দ দাসের গান সবই গণসঙ্গীত। ভারতীয় গণনাট্য সংঘ 40 দশকে পত্তন হবার পর একটা নতুন ধারার গানের সৃষ্টি হয়, সেটাই পরবর্তীকালে গণসঙ্গীত আমরা আখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের মধ্যে রয়েছেন 3 প্রজন্মের 3 জন শিল্পী, যারা সামাজিক দায়বদ্ধতা থেকেই গান করেন। রুমা গৌঠাকুর্তা, অজিত পান্ডে এবং পল্লব কীর্তনিয়া। ওদের কাছ থেকে আমরা শুনবো গণসঙ্গীত কি, বা তার আগে কি অবস্থা ছিল, বা কি অবস্থান থেকে তারা এই গান গাইতে এসছেন, এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমাদের সব থেকে সিনিয়র রুমাদি কি প্রশ্ন করি। রুমাদি, আপনারা যে গান 50 দশকে শুরু করেছিলেন, সেটা তো একটা গণসঙ্গীত বলা হতো না, আমরা বৃন্দ গান বলতেন। আমরা ঠিক বলতাম বলাটা অন্যায় হবে, কারণ আমি গণসঙ্গীত শিক্ষা পেয়েছিলাম 10 বছর বয়সে, যখন বম্বেতে ছিলাম। তখন এই আমাদের আইপিটিএ মানে গণনাট্য সংঘের তে আমি একজন শিল্পী ছিলাম। বলরাজজি ছিলেন, প্রেম ধাবনজি ছিলেন, আর শৈলেন্দ্রজি ছিলেন, আরো অনেকেই ছিলেন। পৃথ্বীরাজ কাপুর ছিলেন, রবি শঙ্কর ছিলেন। এবং আমার প্রথম গান তখন শিখেছিলাম আমি, কিন্তু এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার, বম্বেতে বসে, বম্বের গণনাট্য সঙ্গে বসে এই গানটি আমি তখন শিখেছি, বটুকদার গানটা। তো সুতরাং গণসঙ্গীত ব্যাপারটা ছোটবেলা থেকে করেছিলাম ঠিকই। তারপরে যখন সব থেকে বড় কথা হলো যে এই গণসঙ্গীতগুলো যখন প্রায় মুছে যাচ্ছে শেষের দিকটাতে, তখন সলিলদা ভীষণ নাম করলেন বম্বেতে। অবশ্যই যে নতুন ধরনের গান লিখতে আরম্ভ করলেন, শুধু তা তো অনেক আগেই লিখতে আরম্ভ করেছিলেন, তেভাগা আন্দোলনের সময় থেকে লিখতে আরম্ভ করেছিলেন। তো সলিলদা নাম, আমি যেটা বলতে চেষ্টা করছি যে বম্বেতে থেকে সলিলদা তখন সলিল চৌধুরী মিউজিক ডিরেক্টর হিসেবে ভীষণ নাম করেছেন। মধুমতি রিলিজ করেছে, অসম্ভব একেবারে সেই সাংঘাতিক ব্যাপার। কিন্তু সেইগুলোকে উনি তখন বললেন যে নেক্সট জেনারেশনের কাছে আবার থেকে আমাদের বোধহয় পুরনো গানগুলোকে তুলে ধরা দরকার, যাতে তারা নিজের দেশকে ভালোবাসতে শিখবে। সে বিভিন্ন ভাষার গণসঙ্গীত হোক, লোকসঙ্গীত হোক, এইগুলো দিয়ে। এবং যে কারণে ওখানে বম্বে ইউথ কোয়ারের জন্ম উনিই দিলেন। সেই শৈলেন্দ্র, সেই প্রেম ধাবনজি, সেই আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা ওখানে আরম্ভ করেছিলাম। তারপরে পরবর্তীকালে যখন কলকাতায় এলাম, কলকাতায় আসার পরেও সলিলদাই আমাকে বললেন যে এখানে আপনি আরম্ভ করুন, এবং এখানে তারপরে ক্যালকাটা ইউথ কোয়ারের জন্ম হলো। এবং সেই থেকে আমরা লোকসঙ্গীত, গণসঙ্গীত এবং এটা অনুষ্ঠানটা আরম্ভ। লোকসঙ্গীত থেকে কি গণসঙ্গীতকে আলাদা করা যায়? লোকসঙ্গীত মানে গণসঙ্গীতের না, আসলে ব্যাপারটা হচ্ছে গণসঙ্গীত একটা নাম, লোকসঙ্গীত একটা আলাদা জিনিস, আর পরম্পরা, দীর্ঘকালীন ব্যাপার, মাটি থেকে উঠে আসে। গণসঙ্গীত তো আরোপিত। আসলে রুমাদি ঠিকই বলেছেন, এখানে আমাদের 40 দশকে যে আপনার ওই শান্তি আন্দোলনের সাথে সাথেই এখানকার মানে ভারতবর্ষের ইন্টেলেকচুয়ালসরা শান্তি আন্দোলন করলেন, তার সাথে সাথে গণনাট্য সংঘ তৈরি হলো। গণনাট্য সংঘ তৈরি হওয়ার প্রারম্ভে একেবারে প্রথম যে ওই যে গান বললেন, যে ব্যক্তি পুরোধা, তিনি হচ্ছেন জ্যোতিরিন্দ্র মৈত্র, বটুকদা। নবজীবনের গান এসো মুক্ত করো দিয়ে শুরু হলো। তারপর সমস্ত ভারতবর্ষের সব জায়গাতে ইউনিট তৈরি হয়েছে, যেমন বম্বেতে হয়েছে আইপিটিএ। তারপরে আমরা ওই সময় কয়েকজন পুরোধাকে পেলাম, সলিল চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস, বটুকদার পরে হেমাঙ্গ দা, তারপরে জনপ্রিয় করলেন। তারপরে ওরা ওই সময় আপনার ওই গানগুলো যখন খুব পপুলার, তখন বাণিজ্যিক কোম্পানিগুলো এগিয়ে এলেন, এবং সলিল চৌধুরীর গান হেমন্তর কণ্ঠে সলিল চৌধুরী লিখতেন অসাধারণ, এবং সুকান্তের সেই বিখ্যাত রানার পালকি চলে, এবং সলিলদা তার আগে করেছিলেন কোনো এক গায়ের বধূ, এইটা নিয়ে শুরু। এবং একটা এই যে আগে গানের যে একটা ছিল আধুনিক গান, ক্লাসিক্যাল গান, রবীন্দ্রনাথের গান,
লোকসঙ্গীত, Definition. এর মাঝখানে আপনার এই যে প্রতিবাদের গান, স্বদেশ চেতনায়, প্রতিবাদী গান। এই যে প্রতিবাদের গান, গণসঙ্গীত মানে আমি বলি যে প্রতিবাদের গান, ভালোবাসার গান, মানুষকে ভালোবাসা, আপনি যেটা বলেন উজ্জীবিত করার গান, এই সমস্ত দারিদ্র্য, ক্ষুধা, অন্যায়, অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ বিভিন্ন সময়ের দাবিতে মানুষ যে গান। না না, একটা তো খুব ভুল ধারণা রয়েছে, স্বাদেশিকতা মানেই হচ্ছে ব্রিটিশ আমলের স্বাদেশিকতা, তা তো নয়। তারপরেও যে প্রতিবাদ, সেটাও তো দেশপ্রেম। নিশ্চয়ই, এখনো একেবারে। যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গান গান, সেটাও দেশপ্রেমের গান, সেটাও স্বদেশী গান। নিশ্চয়ই নিশ্চয়ই। তো সেইখানে ওই 60 দশকে যখন আমি এলাম, তখন সরাসরি একবার গণসঙ্গীত নাম দিয়ে গানটা শুরু করলাম। পরে রেকর্ড করার ক্ষেত্রে অনেক বাধা টাধা, অনেকে যেমন বৃন্দগান, তখন রুমাদিরাজ গান করছে, একে পর এক এইসবই গান চলছে। তখন আপনার ওই আধুনিক গানের যে আপনারা এখন স্বর্ণযুগের গান বলেন, তারা একটু পিছিয়ে গেছে। তখন এইসব গান, মানুষের প্রতিবাদের গানটাকে মানুষরা খুব নিচ্ছে আর কি। সেই সময় রুমাদিরা একের পর এক সেই সফল গান, বিশেষ করে ওনার তো বিখ্যাত গান যেগুলো, তার মধ্যে ও গঙ্গা বইছো কেন, একবারে মোহিত করে দিল, মানে আমরা আপ্লুত হয়ে পড়লাম ওর সেই গাওয়া ভঙ্গিমা। আচ্ছা, একটা জিনিস কি মনে হয় না যে যদিও আমরা আমাদের লোকজ জায়গা থেকে নিয়েছি, কিন্তু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের একটা বিরাট ইনফ্লুয়েন্স রয়েছে পলিফনি তৈরি করা। গণসঙ্গীতের পুরোধা পুরুষ হিসেবে আমরা যাকে ইন্টারন্যাশনালি মানি, তিনি পল রোবসন, পিট সিগার, জন বেজ, হ্যারি বেলাফোন, বব ডিলান, এই যে সব মানুষগুলো এসেছেন বিভিন্ন দেশে দেশে আন্দোলন এবং ফর্মের দিক থেকেও এই যে সিম্ফনি তৈরি করা, একটা হারমোনি তৈরি করা, আমরা কন্টেন্টটাকে, বক্তব্যটাকে এই সময় করছি, কিন্তু তার ফর্মটা তো লোকায়ত ফর্ম। আমরা একটা লোকসঙ্গীতের মধ্যে আজ পর্যন্ত যত প্রতিবাদী গান আমার কাছে মনে হয় লেখা হয়েছে বা গাওয়া হয়েছে, সলিল চৌধুরীর সেই গানটি সব থেকে বিখ্যাত, যেটা যে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা, এই যে ফোক ফর্মে নিয়ে গাওয়া, সার্কাস্টিক করে বলা, যেটা হচ্ছে যে পরে আমাদের এই তরুণ বন্ধুরা ঠিক এই সময় দাঁড়িয়ে ওদের যেটাকে ওদের প্রতিবাদ মনে করছে, যা খারাপ লাগছে সেটাকে ওইভাবে এই সময়কে দাঁড়িয়ে ওরা গান করছে, পল্লবরা গান করছেন, সেভাবেই করছেন। বিভিন্ন ওর আমি গান শুনি, ও লোকায়ত ফর্ম নিয়ে গান করে, একেবারেই ওই গাজীদের গান। আমি ওর একবার একটা গান মালদাতে শুনেছিলাম, শুনে মুগ্ধ হয়ে গেলাম। গাজীদের যে ফর্মটা রয়েছে সেটা নিয়ে আধুনিক কথাটাকে ঢুকিয়ে দারুণ করে পপুলার হয়েছে। নইলে গণসঙ্গীতের নিজস্ব কোনো তো নেই। এমনকি প্রথম দিকে যে গান জর্জ দা করেছেন, ও আলোর পথযাত্রী রেকর্ড করেছিলেন, আমার প্রতিবাদের ভাষা, এগুলো কিন্তু আধুনিক গান হিসেবে রেকর্ড বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম আনার পর্যন্ত আধুনিক গান হিসেবে। যেমন আমি ওই প্রথম নাম দিয়ে গণসঙ্গীত করলাম, বিষ্ণুবাবু এবং সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা, কিছুতে রেডিও বাজাবে না, এই সেই যাচ্ছে, কেন বাজাবেন না, বলে না ওটা গণসঙ্গীত। আমরা গণসঙ্গীত মানে এটা কি? না আমাদের অসুবিধা, আমরা কি অসুবিধা আছে না, আমি বললাম ঠিক, আমি বললাম আচ্ছা আপনার হাতের কাছে দেখছি তারাশঙ্কর গণদেবতা রয়েছে, আমি বললাম আপনার তো গণতান্ত্রিক দেশ তো, হ্যাঁ, আমি বললাম গণতে আপত্তি নেই, বললেন না, সঙ্গীতে আপত্তি নেই, না, গণসঙ্গীতে আপত্তি আছে, হ্যাঁ, কি করা যাবে? অনেকের ধারণা ছিল যে গণসঙ্গীত হচ্ছে বলে একটা বিশেষ পার্টির গান, এটা একটা ভুল ধারণা। আমি তো মনে করি, রুমাদি তো নিশ্চয়ই বলবেন যে আপনার ওই বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ জি গান করেছেন, বঙ্গভঙ্গ আন্দোলন, হ্যাঁ, কার্জন দেশভাগ করলো, এবং আপনি ভাবা যায় যে 1905 সালে রবীন্দ্রনাথ, মানে 47 সালে কিন্তু কোনো ইন্টেলেকচুয়াল নামেনি, রবীন্দ্রনাথ কিন্তু নেমেছিল দেশভাগে। ঠিক বলেছেন, এটা কি ঘটনা? ঠিক ঠিক 47 সালে দেশ এই যে বাংলা ভাগ হলো, এটা এত বলিদান, ততদিনে আমরা কমিউনাল হয়ে গেছি। এবং সেখানে 1905 সালে পর ওই রকম গান লিখে যাওয়া, এবং সেটাও তো গৌতম দা, আমার এখানে বঙ্গভঙ্গ নিয়ে রবীন্দ্রনাথ যে গান লিখেছিলেন, গণসঙ্গীতের প্রসঙ্গে, মানে গণসঙ্গীতের সঙ্গে সম্পর্কযুক্ত, মানে আপনি একবার বললেন যে রবীন্দ্রনাথের গানও গণসঙ্গীত সে অর্থে। তো এখানে একটা ব্যাপার আমার মনে হয় বলা খুব জরুরি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সারা জীবনের কাজ যদি আমরা দেখি, তাহলে কিন্তু কোথাও আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত সংঘাত, যে সমস্ত তুচ্ছ তুচ্ছ ঘটনা বলি, এবং এই অনাহার, দারিদ্র, লাঞ্ছনা, যেগুলো আমরা গণসঙ্গীতে সরাসরি তুলে আনি, এটা কিন্তু রবীন্দ্রনাথের গানে কোথাও নেই, কোথাও নেই। একটা গানও রবীন্দ্রনাথের খুঁজলে পাওয়া যাবে না যে আমাদের একদম দৈনন্দিন জীবনে একটা তুচ্ছ ঘটনা। যেমন ধরুন পুরাতন ভৃত্য নিয়ে রবীন্দ্রনাথ এত ভালো কবিতা লিখেছেন, 25 টাকার ফাঁকি নিয়ে লিখেছেন, 2 বিঘা জমি নিয়ে লিখেছেন, সেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের একেবারে ঘটনা থেকে উঠে আসা ওরকম একটা মহত্তম কবিতার জন্ম দিয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ গানের ক্ষেত্রে এটা কখনো বিশ্বাস করতেন না যে
এই যে ঘটনাবলী একেবারে তুচ্ছ ঘটনা, এগুলো গানে আনা যেতে পারে। উনি সঙ্গীতকে বলতেন, স্ট্রাকচারটাই আলাদা না ছিল। উনি সঙ্গীতকে বলতেন যে আমাদের সূক্ষ্মতম অনুভূতির প্রকাশ, ইথারিয়াল এই শব্দটা ব্যবহার করেছেন। এবং ওনার যে গান, এই যে স্বদেশ প্রেমের গান যেগুলো, এগুলো কিন্তু একটা অন্য জায়গায় চলে গেছে, ওই জায়গাটা ছেড়ে আর কি। আমরা যখন গণসঙ্গীত বলে যেগুলোকে বুঝি, সেগুলো খুব প্রত্যক্ষ একটা সরাসরি একটা লড়াইয়ের একটা সময়ের ব্যাপার। রবীন্দ্রনাথের স্বদেশী গান তুমি যেটা বললে যে তখন তো তার ব্রিটিশ উত্তরণ হয়েছে, হ্যাঁ, তার কারণ সেখানে লড়াইটা- হচ্ছে সম্পূর্ণভাবে মানব মুক্তি, হ্যাঁ, সেটা শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক মুক্তি না, হ্যাঁ, আধ্যাত্মিক exactly. মুক্তি, সেই জায়গায় পৌঁছে গেছে। সেই জায়গায় পৌঁছে তিনি বলছেন তো যে ভাঙনের জয়গান, হ্যাঁ, জীর্ণ পুরাতন জাগ বেঁচে হ্যাঁ, যাক, ঝাঁক বেড়ে যাক। তার আছে সেটা না। কিন্তু সেটা সেটা না, কিন্তু না, ও ঠিক বলছে যে হ্যাঁ। এখন আমাদের যে নুন তেল আটা জীবন, হ্যাঁ। চাকরি বাকরি, শান্তি অশান্তি, দাঙ্গা বিরোধিতা, এই যে হ্যাঁ, টোটাল ব্যাপারটা মানে যেটা নিয়ে আমরা খুব সরাসরি বলি। একেবারে এটা এটা কিন্তু কবিতার ধারার মধ্যে আছে। হ্যাঁ। সমরবাবু কবিতা লিখলেন যখন, একেবারে দৈনন্দিন শহর জীবন নিয়ে কবিতা লিখলেন, ঠিক সেটা বা সুভাষদার কবিতা, রবীন্দ্রনাথও লিখেছেন। হ্যাঁ, কিনু গলি লিখেছেন। হ্যাঁ, কিন্তু গানে তুমি যেটা বলছো গণসঙ্গীত, আচ্ছা ধরো তোমাদের প্রজন্মে এই যে ধারা, সেটাকে তুমি প্রতিবাদী গানই বলো, গণসঙ্গীতই বলো, বা নবজীবনের গানই বলো, তার কি একটা ইনফ্লুয়েন্স তোমাদের মধ্যে এসছে? গণসঙ্গীতের আমার একটা জিনিস খুব মনে হয়েছে, যে রুমাদি একটু আগে বলছিলেন যে পরের দিকে গণসঙ্গীতের ধারাটা কেমন শুকিয়ে আসতে থাকে। আমার একটা জিনিস খুব মনে হয়েছে, আমি কলেজ জীবনে একটা দীর্ঘ সময় জুড়ে গণসঙ্গীত আমরা করতাম, গানের দল টল বানিয়ে গ্রামে গঞ্জে গিয়ে তখন রাজনীতি করতাম, এবং সেই রাজনীতিটাকে সাপ্লিমেন্ট করা বা সাপোর্ট করার জন্য আমরা কিন্তু এই গানগুলোকে ব্যবহার করতাম। এখন আমার মনে হয় যে গণসঙ্গীত ব্যাপারটা ওই রকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছিল, অর্থাৎ কিছুটা স্লোগান ধর্মিতা, কিছুটা মানে শিল্প হিসেবে একটা গান উত্তরণ যে ঘটে আর কি, সেই ব্যাপারটার থেকেও আমার কিছু উদ্দেশ্য সাধনের জন্য বা একটা লড়াইকে সাপোর্ট করা, এই রকম ইয়ের জন্যই গানগুলোকে লেখা এবং সুর করা হতো আর কি। এবং যার ফলে মানে আমি কিন্তু সলিল চৌধুরী, অজিত দা, এরকম প্রতুল দা, এদের অনেক ভালো ভালো গান আছে যেগুলো আমি একেবারেই ধরছি না, কিন্তু এত অজস্র গান আমরা গাইতাম, সেগুলোর কথা অত্যন্ত ক্লিশে, মানে তার থেকে ওইগুলো খুব স্লোগান দিয়ে বললে আমার মনে হয় ভালো হতো, মানে সেটা ওই রকমের। এখন ফাংশনাল, অনেক হ্যাঁ, ফাংশনাল। অনেক Functional। আর আমরা- স্লোগানকে আর্ট করতে হবে, হ্যাঁ। মানে এটাই বড় এটা কথা। কিন্তু আর্টকে যদি আপনি স্লোগান করে দেন তার মানে আলাদা হয়ে এবার যাবে। আমরা গানকে কিন্তু গান আজকে পেশাদার, হ্যাঁ। আমাদের কিন্তু মঞ্চে এই গান গাইতে হয়, এবং এই গান কিন্তু আমি সেটা স্বদেশের কথা বলি আর প্রেমের কথা বলি, সেটা কিন্তু আমাকে বিক্রি করতে হচ্ছে আজকে, এবং আমাকে ভাবতে হচ্ছে এই গানটা কতটা শিল্প রসোত্তীর্ণ হচ্ছে, অর্থাৎ জনগণ এটা কতটা মানে তার বেডরুমে বসে তিনি শুয়ে যখন একা থাকছেন, তিনি নির্জনতায় সে গানটা শুনবেন কিনা, আমাকে কিন্তু এটা ভাবতে হচ্ছে। অর্থাৎ আমি কিন্তু শুধুমাত্র ওইটা ভাবছি না যেটা কত মানুষকে উজ্জীবিত করবে, এটা খুব সোজাসুজি কথা। আরেকটা আপনি ব্যাপার এখন পড়লো, স্বীকার আমার করছেন, মনে হয় হ্যাঁ। যে প্রেক্ষাপট বদলে গেছে। হ্যাঁ। রাজনৈতিক আন্দোলন না থাকলে সেরকম হ্যাঁ, ঠিক তাই। তার পিকে আন্দোলন ইফটার সময় কি ছিল, বা না, স্বাধীনতা না, আমরা আন্দোলনের সময় 60 দশকে 70 70 দশকে আমরা যখন ছাত্র হ্যাঁ, ছিলাম, আমরা যে গান আমরা যখন ছাত্র গেয়েছি, ছিলাম, নুরুল ইসলাম, হ্যাঁ, কি একেবারে। নকশালবাড়ি মুভমেন্ট, হ্যাঁ। তড়াই কান্দেগো, কি ধরুন আরো অসংখ্য গান, হুম। তোমার নাম আমার নাম, ভিয়েতনাম, সারা পৃথিবীর মানুষ হ্যাঁ। কলকাতার দিকে তাকিয়েছে, ভিয়েতনামের সাপোর্ট এখানে আন্দোলন হচ্ছে। এটাও কিন্তু হ্যাঁ, এটা একটা অবশ্যই এর বড় factor। ঘটনাগুলো কেন্দ্রিক ব্যাপারটা। হ্যাঁ, আপনি এখন অনেক বেশি মানে আমাদের তো গান গাওয়ার অধিকার ছিল না, সত্যি কথা বলার অধিকার ছিল না, হ্যাঁ। শিল্পী সাহিত্যিকদের স্বাধীনতা কি ছিল না। এখন তো চমৎকার করে আপনি আপনার অপেক্ষাকৃতভাবে অনেক অনেক বেশি। বেশি স্বাধীনতা পেয়েছেন, হুম। বলার আছেন। আমাদেরকে তো গান গাইতে গিয়ে মার খেতে হয়েছে, জেলে যেতে হয়েছে। এখন সেইখানে আমাদের দেশটা অনেক বেশি গণতান্ত্রিক হয়ে গেছে বলুন। আন্দোলন করে করে কিছু অধিকার অর্জন করা গেছে, কিছু অধিকার অর্জন হয়েছে। অধিকার অর্জন করা গেছে অন্তত এই কথাগুলো। যেমন ধরুন একদিন রেডিওতে আমার গান বাজায়নি, গণসঙ্গীত বলে বাজায়নি, কোন গান? অনেক গানই বাজায়নি। ওই বললো না যে গণসঙ্গীতের রেকর্ড বাজানো চলবে না, এখন বাজাচ্ছে। টেলিভিশনে প্রোগ্রাম করি, গান গাই, মানে শাসক গোষ্ঠী শোষক গোষ্ঠীর বিরুদ্ধে গান আমাদের বলতে হয়, কাউকে ডিরেক্ট হিট হয়ে যায়, তারা মেনে নিচ্ছে। অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট কথাবার্তা ওরা অনেক বেশি বলছেন, আমরাও বলেছি। সময়েরকে আমার মনে হয় যে গণসঙ্গীত বা আমাদের যে গানের কাজ, শিল্প সাহিত্য সংস্কৃতির যে দায়িত্ব দেয়, সময়কে ধরে তুলে ধরাটা আর কি। এখন কিভাবে বলবেন আপনিও ডিরেক্টর, আমিও ডিরেক্টর, আপনার শৈলীর পদ্ধতি আলাদা, ওর পদ্ধতি আলাদা। ও গানকে একরকম করে মানুষের কাছে পরিবেশন করছে, আমরা একরকম। আসলে সবই হচ্ছে প্রেমের গান। প্রেম, ডেফিনেটলি দেশপ্রেম, হ্যাঁ। মানব প্রেম, দেশপ্রেম, যাই বলি। ডেফিনেটলি। আমাকে একবার সব। চারু মজুমদার বলেছিলেন, প্রেমেরই গান, যে মানুষ প্রেমেরই ভাবতে জানে না একটা- সে বিপ্লবী একটা না। অন্য দিক। যার প্রেম নেই সে
সে কখনো বিপ্লবী সঙ্গীত গাইতে পারে না। মানে আপনি যে একটা ক্ষুধা, দারিদ্র, প্রতিবাদ, একটা যুবকের জীবনের যে যন্ত্রণা, বেকার, তার হাত আছে কাজ নেই, কাজ আছে তার ভাত নেই, এই যে মানুষ শ্রমিক, এই যে তাদের যে যন্ত্রণা, এটা তো কঠিন। সে বাড়িতে আসছে, তার বাচ্চা বলছে একটা আম খাবো, 40 টাকা কেজি আম, কি করে দেবে কিনেছে? তার সেই যন্ত্রণাটা আমি অনুভব করে, পল্লব অনুভব করে একটা গান করছে, সে অন্যভাবে করছে, কিন্তু মূল যন্ত্রণাটা ওকে বিদ্ধ করেছে। পল্লব তোমার অনেক করে গান শুনেছি যে আমাদের পুরনো যে লোকধারা, তারা একটা তাতে অনুপ্রাণিত হয়ে গিয়েছো। এতে কি তোমার মনে হয়েছে যে এটা অনেক সহজে মানুষের কাছে পৌঁছয়? হ্যাঁ, সেটা তো অবশ্যই। এমনিতেই আমি লোকসঙ্গীত খুবই পছন্দ করি, আমার খুব পছন্দের, এবং লোক আঙ্গিকে সুর করা আমার খুবই, আমি ভালোবাসি সুর করতে আর কি। এবং আমার মনে হয়েছে আমরা খুবই গ্রামে গঞ্জে যখন গান গাইতে যাই তখন খুব সাকসেসফুলি, মানে এই গানগুলো আর কি লোকের কাছে খুব, আমি যখন একটা গ্রহণযোগ্য, আমি কলকাতার ভাষায় গান লিখি, আমি তো তাদের মতো ভাষায় লিখতে পারি না, কলকাতার ভাষায় গান, কিন্তু সুরটা যদি আমি তাদের মতো করে করি, আমি দেখছি সেটা খুব সহজে পেনিট্রেট করতে পারি। আমি যেরকম এক্সাম্পল দিচ্ছি, আমার এক বন্ধু ছিল গাদার, অন্ধ্রপ্রদেশে। গাদার আমার ছবিতে ইয়ে করেছিল। গাদারের গানগুলো কিন্তু একেবারে ওখানকার যে গানগুলো, সেটাকে শুধু কথাগুলো বদলে সঙ্গে সঙ্গে লোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। আমার তো ধরুন যে কটা জনপ্রিয় গান হচ্ছে সব কটা ফোক, ধরুন চাষারাই বলুন বা অনেক গান আছে, তড়াইকান্দে কি, আপনার ওই বল কৃষ্ণকে, কংস কাড়ায়, নুরলেন মা, একেবারে গ্রামীণ কথাবার্তা, গ্রামীণ সুর, মানে মাটি থেকে উঠে আসলে তার একটা অন্য গ্রহণযোগ্যতা। স্লোগানের কথা বলছে, একবার আমরা এরকম প্রচুর গান করেছি, খুব আন্দোলনের গান, রাত্রিবেলা গান টান করে এক দাওয়াই খেতে বসেছি, তা আমরা খুব গদগদ হয়ে সেই বাড়ির মালিককে জিজ্ঞেস করছি, সে বৃদ্ধ তদারকি করছে, ওকে দাও, ভাত দাও, ডাল দাও। তাহলে আপনি গান শুনলেন, কেমন লাগলো? বলছে হ্যাঁ আপনারা খুব পরিশ্রম করলেন, তবে বুঝতে লাগলাম, মানে বুঝতে পারিনি। এই ধরনের গানের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা গেছে যে কোরাসের যে একটা প্রচন্ড প্রভাব, সেটা যেটা রুমাদি ভালো বলতে পারবেন, যে আপনাদের এই যে কয়ার করা, যে এত অসংখ্য কণ্ঠ একসাথে, তার যে বিভিন্ন স্তর তৈরি করা সঙ্গীতের, সাংগীতিক স্তর, সেটা নিয়ে আমরা একটু জানতে চাই। এটা আমি লক্ষ্য করেছি যে নিশ্চয়ই লোকের ভালো লেগেছে, তা নয়তো 41 বছর ধরে একটা সংস্থাকে বাঁচিয়ে রাখতে পেরেছি, যেটা নন প্রফেশনাল অর্গানাইজেশন। এখানে কিন্তু কোনো মেম্বাররা, যারা সদস্যরা, তারা কিন্তু এখান থেকে কোনো কিছু পয়সা রোজগার করেন না, উপরন্তু বরং তারা বছরে চাঁদা দেন। তবে আমরা এইসব গানগুলো গেয়ে মানে একসাথে সম্মিলিত কণ্ঠ হলে ওটার একটা আলাদা জোর এসে যায় বোধহয়। আমার মনে আছে মখদুম মহিউদ্দিন, মখদুম জানে वाले सिपाही से पूछो वो कहाँ जा रहा है, এই গানটা সলিলদা অবশ্যই ছবিতে ব্যবহার করেছিলেন, এবং তখন আমাদের বম্বে ইউথ কোয়ারের ছেলেমেয়েরা এই কোরাসে জয়েন্ট করেছিল। কিন্তু পরবর্তীকালে আসলে কিন্তু গানটা প্রথমে মঞ্চে গাওয়া হয়, এবং গানটা দেন শৈলেন্দ্রজি বলেন যে এই কবিতাটা অসাধারণ কবিতা, মখদুমের কবিতাটা, এটাতে যদি একটা গান করা যায় বড় ভালো হয়। এবং সেটা শৈলেন্দ্র গাইতেন, শৈলেন্দ্রজি কি অসাধারণ গাইতেন, যে না ওকে শুনেছেন সেটা সে বিশ্বাস করতে পারবেন না। আচ্ছা পল্লব, একটা আমার প্রশ্ন ছিল, এই যে অ্যাকম্পানিমেন্টের কথা বলা হলো, এখন ধরো তোমাদের এখন দেখছি আমি যে একটা গিটার নিয়ে গাওয়া বা একটা সোলো ইনস্ট্রুমেন্ট নিয়ে গাওয়া, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিজে অনেক ব্যালেড সিঙ্গাররা গায়, এতে কি সুবিধা হয়? মানে এটা কোনো বিশেষ গানের সঙ্গে নিজে বাজিয়ে গাওয়াটা কোনো, এটা তো প্রথমত আমি যেভাবে গাই, আমার সঙ্গে অনেক অ্যাকম্পানিস্ট থাকে আর কি, এবং তারা কিন্তু শুধু বাজায় না, তারা আমার সঙ্গে গায়ও, তাদের ভোকাল সাপোর্টটা আমি নিই। মানে যেহেতু রুমালি যেটা বললেন, হ্যাঁ, কোরাস এবং হারমোনি পার্ট আমি মাঝে মাঝে অ্যাটাকের মতো ব্যবহার করি। আমি কিছুটা গাইছি, একটা জায়গাতে আমি অ্যাটাকের মতো ওই ভয়েস গুলোকে ব্যবহার করি, তাতে এফেক্টটা অনেক জোরালো হয় আর কি, যেখানে আমি চাইছি ওই জোরালো এফেক্টটা আর কি। এবার অনেকে ওই শুধু গিটার নিয়ে গাওয়াটা পছন্দ, এটা তার নিজস্ব গানের স্টাইল এবং সুরের উপর নির্ভর করে। এটা তো কে কি রকমের অ্যাকম্পানিমেন্ট ব্যবহার করছে তার ব্যাপার। আমরা ধরুন হারমোনিয়াম, তলনি, এখন তো গান বাজানো নেই, বাজনা গান হয়ে গেছে বলে প্রথম বাজনা দেখে। মানে আমি একটা গান গাইতে গেলাম, লোকেরা চিচি করলো, কারণ আমার 2-3 জন লোক নিয়ে গেছে, বলে কালকে এক লড়ি বাজনা নিয়ে আর্টিস্ট এসেছিল, আজকে চলবেই না। আসলে লোকে এখন কিছু ইনস্ট্রুমেন্ট চায় না, এটার
একটা কিন্তু কারণ আছে গৌতম দা, আগেকার থেকে এখন কিন্তু সময় একদম বদলে গেছে। আমরা আজকে একটা টিভি চ্যানেল খুললেই যে প্রচন্ড হিন্দি গান বা যে কোনো মিউজিক গান আমরা শুনি, তার মধ্যে অজস্র হয়তো 50 জন একসঙ্গে বাজাচ্ছেন, সেই মিউজিকটা কিন্তু মানে শ্রোতা দর্শক সব সময় শুনছেন, কিংবা একটা ইলেকট্রনিক ওরম সব সময় মানে হ্যাঁ, সেটা ঠিকই আছে, শুনে কথা এবার হচ্ছে- তাদের কানটা কিন্তু ওই না, একটা সব ঠিক আছে, আমাদের কথা হচ্ছে আমরা পারি না। আমরা কি ধরুন আমাদের এতগুলো মিউজিক নিয়ে আমরা চলাফেরা করা, মিউজিশিয়ান নিয়ে তাদের জীবিকা, অ্যামেচার করে তো চলতে না, পারে না। তাদের- একটা তাদের জীবিকা আছে, এ আছে, যারা নিয়ে যেতে চায় যে আমাদের তো আমরা মাঠে ঘাটে গান গাই, আমাদের যে এত স্বল্প পল্লব বললো এখন আমাদের পেশাদারি হয়ে যেতে হয়েছে। আমাদের পেশা গণসঙ্গীতকে তো আমি প্রথম পেশা করি, আমি বললাম আর কিছু করবো না, গানই গাইবো, সে 8 আনাই দিক আর 8 টাকায় দিক আর 800 টাকায় দিক। মানে সেই দিক দিয়ে আমাদের এমনি কতগুলো টেকনিক্যাল প্রবলেম, নিতে পারলে সত্যি ভালো হয়। যখন আমরা রেকর্ডিং করছি তখন তো আমরা সমস্ত রকম মিউজিক, তার সাউন্ড সিস্টেম, এখন স্টুডিওফোনিক হচ্ছে। আমরা কতদিন আগে যখন শুধু এই রেকর্ড হতো চাকতি, তখন কি ছিল, স্রেফ একটা মাইক, এখন কতগুলো আপনি চ্যানেল, বিভিন্ন ইয়ে আছে, আপনি ওখানে একটা ট্র্যাক করে রাখলেন, এখানে একটা ট্র্যাক করলেন, হারমোনাইজ করছেন, নানা রকম মিক্সিং, ডাবিং। আমাদের স্ট্রেট গান গাইতে হবে, ব্যাস 3.5 মিনিট, 3 মিনিট 26 সেকেন্ডের মধ্যে গান, চল ভাই হয়ে গেছে, ওকে। এখন তো একটা লাইনও কারেকশন করা যায়, একটা এখন ওয়ার্ড রেকর্ডিং হলে একটা কথা যদি মিউজিকের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি যেটা বলছি, ধরুন আমি যেখানে গান গাইছি তারপরেই একজন হিন্দি গানের শিল্পী উঠবেন মঞ্চে, তিনি মঞ্চ ভরিয়ে ইনস্ট্রুমেন্ট নিয়ে আমাকে ওনার আগে সব ফাইট যেরকম করতে মনে হতো। করুন হেমন্ত দা উঠলেন, এটা হারমোনিয়াম বাজিয়ে গান গেয়ে চলে গেলেন। হ্যাঁ, ফলে ইউর রাইট। আজকে একটা হারমোনিয়াম তবলানি উঠলে আমি 2-3টে বেশি গান শোনাতে পারবো না, লোকে ঢিল মারবে, না না কম্পিটিশন আসছে, ওই যে বললাম কিছু করার নেই। আসলে কি হয়, মানুষকে সমস্ত মানে এই যে বিশাল জনসংখ্যা, তার নিজস্ব কিন্তু নেটিভ উইজডম রয়েছে, সে তার মতো রয়েছে, কিন্তু আমরা চেষ্টা করি তাকে প্রবাহিত করার। গানের প্রভাব রয়েছে, আমি বলছি গণসঙ্গীত বলি, সেটাকে আমরা চারণ গীতি বলি বা জীবনমুখী গান বলি, একটা নাড়াচাড়া কিন্তু হচ্ছে, ওই সঙ্গীত রচনা হচ্ছে। ফলে আমার মনে হয় যে আজকে আমাদের যে আলোচনা, যে এই সঙ্গীত চলবে, হ্যাঁ বিভিন্ন রকমের, বিভিন্ন আপনার সবকিছুর বললেন তো আপস এন্ড ডাউন আছে, হ্যাঁ নিশ্চয়ই আপনার ওঠানামা আছে, না, কিন্তু এইগুলো থেকে যাবে। এগুলো থেকে যাবে।